সে অনেক কনফিডেন্টলি আমাকে বিব্রত করে যাচ্ছিল। আমি মোটামুটি ডিমোরালাইজড হলো, হাল ছেড়ে দিই। অর্থ, টাকা পয়সা মানুষের জীবনে অপরিহার্য একটি বিষয়। মানুষের প্রত্যেকটি কাজের সাথে কোনো না কোনোভাবে অর্থের সম্পর্ক রয়েছে। কিন্তু প্রবাদ আছে, অর্থই নাকি সকল অনর্থের মূল। অর্থ কিভাবে অনর্থ ঘটালো তা জানাবো এবারের সময়ের অসঙ্গতিতে। লক্ষ্মীপুর সদর থানার গনি হেডমাস্টার রোড এলাকার ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস আলী স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করছিলেন। ইউনুস আলী বিভিন্ন ব্যক্তির থেকে টাকা পয়সা সংগ্রহ করে তা আবার বিভিন্ন ব্যক্তির প্রয়োজনে তাদেরকে ধার দিতেন। পাওনা টাকা সুদে আসলে আদায় করতেন দৈনিক কিস্তিতে। তার প্রতিষ্ঠানের নাম গ্রামীণ বাংলা মাল্টিপারপাস। 2023 সালে অক্টোবর মাসের 24 তারিখ অন্যান্য দিনের মতোই বিকেলবেলা বাসা থেকে বের হন ইউনুস আলী, সাথে বিভিন্ন ব্যক্তির লাভের 70,000 টাকা। এ টাকা প্রতিদিন তিনি বিনিয়োগকারীদের কাছে বিলি করেন। অপরদিকে প্রতিদিন ঋণ গ্রহীতাদের থেকে কিস্তির টাকা সংগ্রহ করেন। যাওয়ার সময় স্ত্রীকে বলেছিলেন রাতে এসে একসাথে খাবেন রাতের খাবার। অন্যান্য দিনের মতো নিজের মোটরসাইকেল নিয়ে বের হন ইউনুস। রাত গভীর থেকে গভীরতর হয়, কিন্তু ফেরেন না ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ইউনুস আলী। এতে স্বাভাবিকভাবেই তার মোবাইলে ফোন দেন পরিবারের সদস্যরা। বন্ধ পান তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি। তাই দুশ্চিন্তা আরও বেড়ে যায় তাদের। এক পর্যায়ে রাতেই তাদের বড় ছেলে জিসান আশপাশের বিভিন্ন জায়গায় পরিচিত জনদের কাছে বাবার খোঁজ করতে বেরিয়ে পড়ে। দেখা হয়েছিল 24 তারিখ 12টার বাজে আমার আব্বু বাসা আসছে। তো 1:30 বাজে বাসা থেকে বাইরে এসে 10:30 থেকে 11টার ভিতরে সাধারণত আব্বু বাসা চলে আসে। তো ওই দিনকে 11:30টার পরও আর আব্বু যেহেতু গাড়ি চালা আমার সচরাচর তেমন ফোন দেওয়া হয় না, কারণ গাড়িতে বসে ফোন ধরা একটা রিস্কের ব্যাপার। তো আব্বুকে ফোন দিই না। তো সেদিনকে অনেক রাত হয়েছে, রাত হওয়ার কারণে আম্মু ফোন দিয়েছিল। ফোন দিয়ে আম্মু ফোন দিয়েছে, ফোন ধরে না। তারপর আমরা রাত প্রায় 12:30টার দিকে বের হয়ে গেছি ঘর থেকে। আমি আমার আম্মু একটা রিক্সা নিয়ে পুরো প্রায় লক্ষ্মীপুর ছোট শহর, এখানে পুরো শহরটাকে খুঁজে দেখছি। আমরা 3 জন এবং আমার ওখানে আত্মীয় স্বজন আছে। আমাদের সব আত্মীয় স্বজন মিলে আমরা মানে মনে হয় যে লক্ষ্মীপুর ছোট শহর তো এক হাত জায়গাও বাকি নাই যেখানে আমরা খুঁজিনি। আমরা এমন কোথাও নাই, পাতার নিচে পুকুরে এমন কোথাও নাই যে আমার বাবাকে খুঁজছি। উনি তো সকালে গেছে, দুপুরে আসছে। দুপুরে যাওয়ার পর থেকে আর ওনার খবর পাওয়া যাচ্ছে না। খবর পাওয়া না যাওয়ার কারণে সবাই টোকাটুকি শুরু করে দিল। আমরাও সাথে সাথে কিছু জায়গাতে খোঁজখবর নিছি, পুলিশ ফাঁড়িতে খোঁজখবর নিছি, কোনো জায়গাতে পাওয়া যায় নাই। তারপর দিনও পাওয়া যায় নাই। কিস্তি উঠাইতে বাইরে এসে আর 9টা-10টার দিকে শুনতেছি তারা পাওয়া যাইতেছে। তার আত্মীয় স্বজন বিভিন্ন দিকে খোঁজ নিতেছে, তবে কেউই খোঁজ দিতে পারেন না তার বাবার। এভাবে এক সময় সকাল হয়ে যায়। সকালেও অব্যাহত থাকে খোঁজাখুঁজি। এক পর্যায়ে লক্ষ্মীপুর সদর থানায় গিয়ে স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মর্মে একটি সাধারণ ডায়েরি করেন ইউনুসের স্ত্রী সুলতানা জামান। করতে যাই কিন্তু ওই দিন চিঠি নেই। পরের দিন আমি চিঠি করি, পরের দিন চিঠি করছি। আর বারবার মানে আমি একটু চাপ দিছি আর কিছু ফোনটা কিংবা সিসি ক্যামেরার ফুটেজগুলি আপনারা দেখেন। বারবার এই যে আমি একটু চাপ দিছি, প্লাস আমি ওখানে এসপির কাছে গেছি। ডিটা পাওয়ার সাথে সাথে আমি তাৎক্ষণিক ওই যে তার ওয়াইফের সাথে কথা বলি সে কোন ফোন নাম্বার ব্যবহার করছে ওই ফোন নাম্বার নিয়েছি আমরা। নেওয়ার পরে তাৎক্ষণিক সিডিআর জন্য আবেদন করছি এবং সিডিআর লাস্ট লোকেশন লাস্ট কার সাথে সে কথা বলছে এবং এর 1-2 ঘন্টা আগে কার সাথে কথা বলছে এবং কার সাথে সে কথা বলছে, কী সংক্রান্ত কথা বলছে, আমরা 10-12 জন লোককে চিহ্নিত করে সবার সাথে কথা বলছি।
এবার পরিবার পরিচিতজনদের পাশাপাশি নিখোঁজ ইউনুসকে খোঁজ করতে থাকে লক্ষ্মীপুর থানা পুলিশও। প্রথমেই নিখোঁজের মোবাইল নাম্বারের কল রেকর্ড বের করে সে অনুযায়ী খোঁজ করতে থাকে পুলিশ। সর্বশেষ যাদের সাথে কথা হয়েছিল তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু কোনোভাবেই দুয়ে দুয়ে চার মিলছিল না, খোঁজ মিলছিল না নিখোঁজ ইউনুস আলীর। মোটরসাইকেল, টাকা সব নিয়ে কোথায় হারালেন তিনি? বিষয়টি ভাবিয়ে তোলে পুলিশের ঊর্ধ্বতনদের। একজন প্রাপ্তবয়স্ক মানুষ হঠাৎ করে তো হারিয়ে যেতে পারে না, যদিও বিভিন্ন ধরনের সম্ভাবনা বিবেচার করে আমরা কাজ করি। তবে যেটা বললেন, খারাপ কিছু ঘটে যাওয়ারও সম্ভাবনা থাকে, সবসময় খারাপ কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা জিডি হওয়ার পর থেকেই খুব গুরুত্ব সহকারে বিষয়টা আমরা দেখতে থাকি। তদন্তকারী কর্মকর্তাকে তারা সদর থানার ওসি তদন্তের সহায়তা নিতে বলেন। আমাদের যে সদর সার্কেল স্যারের কাছে ওই সাব ইন্সপেক্টর যে দায়িত্বে ছিল ও গেল, গিয়ে স্যারকে যখন আপডেট, স্যারও নিজেই একটু যেতে ও নিজে থেকে ওর থেকে আপডেট চাচ্ছিল যে এটার অগ্রগতি কতটুকু। তখন স্যার অ্যাডভাইস করলো যে আমার কাছে নিয়ে আসতে। পরেও যখন আমার কাছে আসলো আমি একটু তথ্য প্রযুক্তির সহায়তা নিলাম, প্লাস বিষয়টা একটু অ্যানালাইজ করলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় তিনি একজন ব্যক্তির সন্ধান পান, যার উপর কিছুটা সন্দেহ হয় তার। যে ব্যক্তির সন্ধান তিনি পান তার নাম জাবেদ হোসেন। পেশায় রাজমিস্ত্রি যুগালী এবং পাশাপাশি চায়ের দোকানও আছে তার। কে এই জাবেদ? খোঁজ নিয়ে জানা যায় এলাকায় নিরীহ মানুষ হিসেবেই পরিচিত সে। জাবেদকে চিনতাম আমাদের পার্শ্ববর্তী এলাকায়, আমাদের 10 নং ওয়ার্ড, এটা 7 নং ওয়ার্ডে তার বাসা। সবসময় আমাদের দেখা হইতো, আমরা দেখতাম। আপনার সাধারণত একটা চায়ের দোকান করতো, পাশাপাশি এই রাজমিস্ত্রি কাজ, যেটা আর কি, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করতো আর কি। তাহলে এই নিরীহ মানুষটাকেই বা কেন জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ? মোটামুটি একটা ফুটপ্রিন্ট পাইলাম আর কি, যে কারো একজনের পদচিহ্ন আমি দেখতে পাচ্ছি এটার রহস্যের পিছনে। পরে আমি ওটার পিছনে কাজ করলাম, তথ্য প্রযুক্তির সহায়তা নিলাম, পাশাপাশি আরও আমাদের যে ম্যানুয়াল সোর্স আছে, সোর্সের মাধ্যমে ওই যাকে আমার নজরে পড়তেছে এই লোকটাকে, তাকে ট্রেস করার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। করতে করতে এক পর্যায়ে জাবেদ নামে একজন লোকের নাম উঠে আসে। তো জাবেদের সাথে তার সম্পর্ক কি, এটা গাঁটতে গিয়ে আমি ওদিন 30/8 সন্ধ্যা 7টার দিকে আমি তাকে প্রথম আমার কাছে তাকে আনছি। আমাদের যে ভিকটিম ছিল ইউনুস সাহেব, ওনার যেই মোবাইলটা একটা বাটন সেটই ছিল অল্প দামি, ওটার সূত্র ধরেই আর কি, ওটাতে তার নাম্বার ব্যবহার ছিল। তার ওই যে মোবাইল নাম্বার নিয়ে সিরিয়াল তথ্য কানেকশন করিয়া তারপরে এটার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আপনার চেষ্টা করছি। এক সময় দেখেছি দীর্ঘদিন ধরেই, প্রায় 4 মাস ধরে মোবাইল ব্যবহার হয় নাই। একদিন হঠাৎ করে 28 এবং 29 তারিখ 2 দিন ঠিক শর্ট টাইম, একটা শর্ট সময়ের জন্য 2বার ফোনটা ব্যবহার করছিল। ওই সূত্র ধরে পরবর্তীতে আমরা প্রযুক্তির মাধ্যমে মিলিয়ন হাসপাতালের সামনে এটা রহস্য উদ্ঘাটন করার জন্য এখানে আসছি। আস্তে আস্তে পরবর্তীতে একে চিহ্নিত করছি। জিজ্ঞাসাবাদ শেষে আবার বাসায় চলে যান জাবেদ। নিখোঁজের পর এভাবেই কেটে যায় 6টি দিন। এর মাঝে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিখোঁজ ইউনুসের মোবাইলটিতে জাবেদের সিম ঢুকিয়ে ব্যবহারের বিষয়টি আরও নিশ্চিত হন। দেখেন ইউনুস আলী আর জাবেদ হোসেনের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার ব্যবহার হয়নি ওই মোবাইল সেটটিতে। ফলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও আনা হয় সদর থানায়। তাকে আমি প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করলেও সে আমাকে কিছু এলোমেলো তথ্য দিচ্ছিল, কিন্তু আমি নিশ্চিত হতে পারতেছিলাম না। কিন্তু জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে পুলিশ। আমি যখন একটু তথ্য প্রযুক্তির সহায়তা নিলাম এবং তাকে প্রিলিমিনারি ইন্টারোগেশন করলাম, আমার এক জায়গায় চোখ আটকে গেছে। আমি আর ডান বাম তাকানোর প্রয়োজন মনে করি নাই। আমার কাছে মনে হয়েছিল যে এখানেই আমার গন্তব্য এবং এখান থেকে আমারটা বের করতে হবে। ঘটনার আগে পরে আমার ভিকটিমের সাথে তার কানেক্টিভিটি, কথাবার্তা, বা তার ওখানে কখন গেল আমার ভিকটিম, কখন থেকে মিসিং, অনেকগুলো যোগসূত্র যখন বারবার তাকেই ইন্ডিকেশন করতেছিল যে এই মনে হয় আমার ঘটনাটা ঘটাইছে বা এই আমার ভিকটিমের একটা ট্রেস দিতে পারবে, তখন আমি আবার রাত 12:30টার দিকে তাকে আমার হেফাজতে আনি। এক পর্যায়ে গভীর রাতে জাবেদ জানান নিখোঁজ ইউনুস মারা গিয়েছে। তার এই বক্তব্যে চমকে যায় পুলিশ।
আমি আমার ক্রাইটেরিয়াতে আমার বিভিন্ন যে তথ্য উপকরণ এর মধ্যে আমি জোগাড় করছিলাম, এগুলা ব্যবহার করে আমি তাকে জেরা করতেই থাকি। করতে করতে এক পর্যায়ে প্রায় রাত 3টার দিকে সে কলাপস করে এবং আমাকে বলে যে স্যার আমি একটা কিছু করছি। কেমন জানি ওর কথাটা আমার বিশ্বাস হচ্ছিল, আবার হচ্ছিল না, যে একটা লোককে একা একজন মেরে ফেলা, আবার কবর দিয়ে ফেলা, কেউ টেরি পাইলো না, আশেপাশে কেউ বুঝলো না, কেমন জানি একটু আমার কাছে রহস্য আবৃত লাগতেছিল। ওকে জিজ্ঞেস করলাম, তাহলে আমাকে কি দেখাই দিতে পারবি কোথায় ডেড বডি বা কি? বলে স্যার আমাকে নিয়ে যান। পুলিশ ভোরের আলো ফোটা মাত্র হাজির হয় সে জায়গায় যেখানে ইউনুস আলীকে কবর দেওয়ার কথা জানিয়েছেন জাবেদ হোসেন। সে যেন পালাইতে না পারে পর্যাপ্ত ওরকম ব্যবস্থা নিয়ে গিয়ে, ওদিন আবার অজোর বৃষ্টি ছিল, একদম পুরা শহর লক্ষ্মীপুর তলায় গেছিল পানির। এই পানির মাঝে আমি প্রায় হাঁটু পরিমাণ পানি হয়েছিল, আমি প্যান্টেন গুটিয়ে ঘটনাস্থলে গেলাম এবং তার দেখানো যে জায়গাগুলো যেখানে ডেড বডি আছে সব কিছু সে আমাকে দেখাই দিল। সেখানে গিয়ে ইউনুস আলীর মরদেহ উদ্ধারের পর জাবেদকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কাছে কিস্তির টাকা 4 জন আসেন তার দোকানে আসার পরে ঘটনা একটা পর্যায়ে একটা কথা কাটাকাটি হয় এই টাকা দেনা পাওনা নিয়ে। তখন হঠাৎ তাদের মধ্যে একটা মানে হাতাহাতির একটা পরিস্থিতি সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে এই দোকান তার এই যে আসামির দোকানের পিছনে নিয়ে যায় এই ভিকটিমকে, নিয়ে গিয়ে ওইখানে যে চেলা কাঠ যেটা হয় যে রান্না করার যে লাকড়ি যেটা বলে সেটা দিয়ে ভিকটিমের মাথার পিছনে 2বার আঘাত করেন। পরবর্তীতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন এবং রক্ত বের হতে থাকে। একটা পর্যায়ে আসামি বুঝতে পারেন যে ভিকটিম মারা গেছেন। তখন যেটা করে সেই আসামি যে ওই দোকানের পিছনে একটু খালি জায়গা ছিল, ওখানে এই ভিকটিমের ডেড বডিটা পুঁতে রাখে। এরপর ইউনুস আলীর ব্যবহৃত মোটরসাইকেলটি পাশের পুকুরে ফেলে দেন। জাবেদের নিজের ব্যবহৃত মোবাইলটি বেশ পুরনো হওয়ায় ইউনুস আলীর মোবাইলটি ব্যবহারের উদ্দেশ্যে নিজের কাছে রেখে দেন তিনি। এরপর অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই বাসায় চলে যান, করতে থাকেন স্বাভাবিক জীবনযাপন। সে একেবারে স্বাভাবিক, সে তার যে প্রাত্যহিক কাজকর্ম, যেটা রাজের জোগালির কাজ করে, মিস্ত্রি কাজ করে, সে তার রেগুলার অ্যাক্টিভিটিতে ছিল। তার মধ্যে কোনো সংকোচ বা অনুশোচনা লোকালি তখন কেউ বলতে পারে না যে আমরা তো তাকে কল্পনাও করিনি সে এরকম একটা কাজ করে এভাবে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। সে তার দৈনন্দিন যে অ্যাক্টিভিটি ওটাতে অ্যাজ ইট ইজ ছিল, তার মধ্যে কোনো পরিবর্তন ছিল না। এবং আমার কাছে যখন আসছে, আমি যখন তাকে প্রাথমিক ইন্টারোগেশন করলাম, একেবারে সাবলীলভাবে সে কথাও বললো এবং আমি যখন তাকে বিদায় দিচ্ছিলাম সে আবার আমাকে বলেও যাচ্ছিল যে স্যার আপনার যদি প্রয়োজন হয় আমাকে ডাইকেন, এটা বলে আবার সে আমার থেকে বিদায় নিচ্ছিল। তখন আমি আবার কৌতূহলবশত যে সে যদি আমার থেকে গিয়ে হাইড হয়ে যায়, তাকে খোঁজার তো আমার কিছু দরকার, আমি আবার তাকে ফার্দার ডাকলাম যে দাঁড়াই এনে আমি তার 2টা ছবিও তুলে রাখছি যাতে আমার অন্তত তাকে শনাক্ত করতে বা খুঁজতে ব্যাগ পেতে না হয়, আমি ছবি তুলে রেখে দিয়েছিলাম। সাধারণভাবে চলা এটা করছে, মানুষ মারিয়ালে সেই ধরনের কোনো চিন্তা ভাবনা এদের কাছে আসেন না। সবাই দেখতেছে, কাজ করতেছে, খাইতেছে, দোকান করতেছে। এই ঘটনার 5 দিন পরে 3 দিন আমি দেখছি তাকে, স্বাভাবিক ছিল, একেবারে স্বাভাবিক। এভাবে 3 থেকে 4 দিন পার হওয়ার পরেও কেউ তার কাছে ইউনুস আলীর খোঁজ করতে না আসায় আত্মবিশ্বাস বেড়ে যায় তার। এক পর্যায়ে ইউনুস আলীর মোবাইল সেটটিতে নিজের সিম প্রবেশ করান জাবেদ। যদিও পরক্ষণে অস্বস্তি কাজ করায় সিম বের করে সেটটি পানিতে ফেলে দেন তিনি। ঘটনাটা তো ঘটার প্রায় 6-7 দিন পরে সে আমাদের কাছে আসে। ইন দ্য মিন টাইম সে অনেকটা কনফিডেন্ট পেয়ে গেছিল যে আমি মনে হয় আনট্রেস থেকে যাচ্ছি বা আমাকে কেউ সাসপেক্ট করছে না। এই জন্য তার কনফিডেন্স বেড়ে যাওয়াতে সে আমাকেও একটু কনফিডেন্টলি ফেস করার চেষ্টা করেছে। আমি প্রাথমিক যে একদম ইনিশিয়াল যে তথ্য আমার কাছে ছিল, র ম্যাটেরিয়ালস বলতে পারি, ওগুলোর ভিত্তিতে তাকে যখন ইন্টারোগেশন করছিলাম সে আমাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করত। পুলিশ জানায় জাবেদের দেয়া তথ্য অনুযায়ী ইউনুস আলীর মরদেহ এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়, তবে উদ্ধার করা যায়নি তার মোবাইল সেটটি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে যখন সে স্বীকার করে, তার স্বীকারোক্তি মতে আমরা প্রথম পর্যায়ে আমরা ডেড বডিটা উদ্ধার করি ভিকটিমের, এবং পরবর্তীতে সামনে পুকুর থেকে আমরা মোটরসাইকেলটা উদ্ধার করি। এরপর নিহত ইউনুসের পরিবারকে খবর দিয়ে আনা হয় ঘটনাস্থলে। তারা এসে মরদেহ শনাক্ত করেন, জানতে পারেন যে প্রিয়জনের ফেরার আশায় এতদিন দিন গুনছিলেন তারা, তিনি আর ফিরবেন না।
এখানে আসি দেখি এখান থেকে লাশ উঠেছে, এই খুব অতিরিক্ত দুর্গন্ধ লাশ, আমরা কাছে গানাতে পারি নাই। আর আসামিও ধরছে পুলিশে। যেদিন মানে বাসটা উদ্ধার হয় সেদিন আমরা তো সবাই ছিলাম, আমার সিনিয়র অফিসাররা ছিল, সবাই ছিল। ঠিক এই জায়গায় যে পাশে হচ্ছে জাবাদের দোকান, আর এই পাশে হচ্ছে অপোজিট হচ্ছে জাবাদের বাড়ি পাশাপাশি, আর এটা হচ্ছে জাবাদের পুকুর। এই পুকুরে ঠিক এই জায়গায়, এই স্থান থেকে আমরা এখানে প্রায় 1 হাঁটু, আমি যেখানে দাঁড়াইছি এখান থেকে 1 হাঁটু পানি ছিল এবং রাস্তার উপরে অনেক পানি ছিল, প্রচণ্ড বৃষ্টি। পরের দিন আমরা এই জায়গা থেকে তার ওই যে ভিকটিমের ইয়েটা উদ্ধার করছিলাম, হুন্ডাটা উদ্ধার করছি। এলাকায় ভালো মানুষ হিসেবে সুপরিচিত ইউনুস আলীর এ মৃত্যু নাড়া দিয়েছে সকলকেই। একটা ঋণের কিস্তি 300 টাকার বিনিময়ে একটা মানুষ মেরে ফেলছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। পরিবারের সদস্যরা এখনো মেনে নিতে পারছেন না মাত্র 750 টাকার জন্য এভাবে জীবন দিতে হয়েছে তাদের অতি আপনজনকে। নির্মম ভাবে হত্যা করছে আমার স্বামীকে ওরা। আমার মাথার উপর থেকে ছাদ সরিয়ে ফেলছে। আমি এখন ছবি নিয়ে আসছি ফরিদপুরে। আমি আমার ছেলে মেয়ে নিয়ে, আমার 2টা ছেলে মেয়ে নিয়ে আমি এই মামলা চালানোর জন্য লক্ষ্মীপুরে আসলে নিজেও নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমি অন্য ডিস্ট্রিক্টের মানুষ, আমি সরকারের কাছে আমি নিজেরও নিরাপত্তা চাই, আমার নিজের প্লাস আমার ছেলে মেয়ের নিরাপত্তা চাই। আর দ্রুত যেন আমার হাজবেন্ডের খুনের বিচার যেন হয়, ওর যেন আমি খুনের বদলে ওর ফাঁসি চাই। আমার হাজবেন্ডকে খুন করছে, প্রমাণ লোপাট করছে, প্লাস গুম করছে, লাশ গুম করছে। আমি শুধু ওর মৃত্যুদণ্ড চাই। আমি সব কষ্ট সয়ে নিব যদি ওর মৃত্যুদণ্ড হয়। আমি মনে করবো আমার স্বামীর হত্যার বিচার পাইছে। পৃথিবীতে এমন কোনো সন্তান যেন আর বাবা হারা না হয়। আমি আমার বাবার হত্যার ফাঁসি চাই। নিখোঁজ হবার 7 দিনের মাথায় রহস্য উদ্ঘাটনে টিম মেম্বারদের সাধুবাদ জানিয়েছেন জেলার পুলিশ সুপার। আমরা নিখোঁজ জিডিটা পাওয়ার পর থেকে আমরা খুব গুরুত্বের সাথে বিষয়টা আমরা দেখি, এবং আমাদের যে ইন্সপেক্টর ইনভেস্টিগেশন ও নিজে এই কাজটা করেছে। পুলিশ জানায় এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাবেদ। বর্তমানে কারাগারে আছেন আসামি জাবেদ হোসেন। ব্যবসা বাণিজ্য সহ নানা প্রয়োজনে দেনা পাওনার বিষয়টি চলে আসছে সৃষ্টির শুরু থেকেই, হয়তো চলবে পৃথিবীর শেষ সময় পর্যন্ত। তাই সাবধানতার সাথেই করতে হবে সকল কাজকর্ম, যেন অর্থ কোনো অনর্থের মূল হয়ে দাঁড়াতে না পারে।